প্রিয় দর্শক, হেলথ মিনিট অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সজল আশফাক। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, সাম্প্রতিক সময়ে প্যানিক অ্যাটাক এই বিষয়টি বেশ আলোচিত হচ্ছে একটি বিশেষ কারণে। আমরা সেই কারণে পরে আসব। তো সেই বিষয়টি নিয়ে কথা বলবো, যে কারণে আজকে আমরা একটু প্যানিক অ্যাটাক নিয়ে কথা বলতে চাই। তার আগে আসুন পরিচয় করে নিই আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি আমাদের সাথে টেক্সাস থেকে যোগ দিয়েছেন ডক্টর খন্দকার তাহের। ডক্টর খন্দকার তাহের একজন স্বনামধন্য বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। আপনারা অনেকেই তাকে চিনে থাকবেন। উনি বিভিন্ন মানসিক সমস্যা বিষয়ে আমাদের সাথে কথা বলে থাকেন। তো ডক্টর খন্দকার তাহের, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু প্যানিক অ্যাটাক অথবা প্যানিক ডিসঅর্ডারের আমন্ত্রণ জানাচ্ছি। তো খন্দকার তাহের, যে বিষয়টির কারণে আমি প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই বিষয়টা একটু আপনাকে যদি আমি দেখাই, সেই বিষয়টা যে সংবাদটা আমি দেখাই, সাম্প্রতিক সময়ে আলোচিত একটি খবর হচ্ছে মুন্নি সাহার প্যানিক অ্যাটাক পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। আপনারা জানেন যে এই সময়ে মুন্নি সাহা বাংলাদেশের একজন সাংবাদিক। তাকে আমি যদি নিউজ থেকে কিছু একটা অংশ পড়ি, যে ডিবি পুলিশ বলেছে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়া সার্বিক দিক বিবেচনায় 497 ধারায় পরিবারের জিম্মায় মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এজন্য 4 মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এবং উনি চ্যানেল আইকে বলেন যে যেহেতু তিনি প্যানিক অ্যাটাকের শিকার নারী সাংবাদিক, সেই বিবেচনা তাকে ছাড়া হচ্ছে। তিনি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জামিনে নেওয়ার শর্তে একটা ধারার কথা বলেছেন, 497 ধারায় পরিবারের জিম্মায় মুন্নি সাহেবকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটু বলেন যে আরেকটা জিনিস আমি আপনার আলোচনা হয়তো সুবিধা হবে, সেখানে বলেছেন যে কারওয়ান বাজারে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে যেটা হলো যে ওনার প্যানিক অ্যাটাক হয়েছে। তো যাই হোক, এটা হলো ঘটনা। তো ঘটনা সবাই জানেন, দর্শক আপনারা ইতিমধ্যে জানেন, ভিডিওটা দেখেছেন। তো খন্দকার তাহের, আমার প্রশ্ন হচ্ছে, আমার কয়েকটি প্রশ্ন। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই যে প্যানিক অ্যাটাকটা কি, তারপর আমি আস্তে আস্তে আসছি প্রসঙ্গে। প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার নিয়ে যদি একটু কথা বলেন। আচ্ছা, ধন্যবাদ ডক্টর আশফাক। আমাদের এখানে দুটো ইংরেজি শব্দ মানে সামনে এসেছে, একটি হচ্ছে অ্যাটাক এবং আরেকটি হচ্ছে ডিসঅর্ডার। অ্যাটাক একটি সিমটম মানে উপসর্গ। যখন আমরা বলি প্যানিক অ্যাটাক, তখন এটা কোনো রোগ নির্দেশ করে না, মানসিক রোগও নির্দেশ করে না এবং শারীরিক রোগও নির্দেশ করে না। যেমন কাশি যদি আমি বলি, অথবা নাক দিয়ে পানি পড়া, অথবা হেঁচকি টানা, এই ধরনের উপসর্গ, এই উপসর্গগুলো একা কোনো অসুস্থতা নির্দেশ করে না। কিন্তু আমরা যখন বলবো ডিসঅর্ডার, তখন এটি অসুখ হবে। গবেষণায় দেখা গেছে যে সাধারণ পপুলেশনে 1/3 ব্যক্তি অথবা নারী এবং পুরুষ তাদের জীবনে কোনো না কোনো সময়ে অন্তত একবার তার ক্লাসিক্যাল প্যানিক অ্যাটাক, অর্থাৎ যেই প্যানিক অ্যাটাকের বর্ণনা মনোবিজ্ঞানীরা দিয়ে থাকেন, সেগুলো থাকে। অর্থাৎ একটা অ্যাটাক অথবা একের অধিক অ্যাটাক এটার কোনো রোগের নির্দেশ করে না এবং এটা অনেক স্বাভাবিক মানুষের হতে পারে। কিন্তু যখন আমরা বলবো ডিসঅর্ডার, তখন আমাদের চিন্তা করতে হবে যে এটি একটি অসুস্থতা। তো ওটা কিভাবে হয়? তাহলে প্রথমে আমরা শ্রোতাদের এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাকে প্রথমে জানতে হবে প্যানিক অ্যাটাক কিভাবে ঘটে এবং সেই অ্যাটাকটা সর্বোচ্চ পর্যায়ে 10 থেকে
15 মিনিট অতিরিক্ত 18 মিনিটের মতো থাকতে পারে। কিন্তু জি। 10 মিনিটের ভেতরেই এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। তারপর ধীরে, ধীরে রোগী স্বাভাবিক হয়ে যায়। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে প্যানিক অ্যাটাক কারো মৃত্যু হয় না। তার আচ্ছা। কিন্তু এটা স্বাভাবিক হয়ে যায়। কিভাবে হয় সে আলোচনায় আমরা আসব। তাহলে একটা প্যানিক অ্যাটাক যদি ৫ থেকে ৬ মিনিটের ভিতরে তীব্রতার চূড়ান্ত শিখরে পৌঁছে এবং এটি ১০ থেকে ১৫ মিনিটের ভিতরে রোগীকে একটা পরিস্থিতিতে নিয়ে যায় এবং ক্রমান্বয়ে ১৫ ম্যাক্সিমাম ২৫ মিনিট থেকে ২০ মিনিটের ভেতরে আবার স্বাভাবিক হয়ে যাওয়ার পথে থাকে। হুম, এই হুম, ধরনের অ্যাটাক যদি প্রতি মাসে, আবার বলছি, এই ধরনের অ্যাটাক যদি প্রতি হুম। মাসে অন্তত ১ এর অধিক হয়। এখন একটা আচ্ছা। অ্যাটাক একজন লোকের সারা জীবনে ১ বার কিংবা ২ বার হয়েছে পরিস্থিতির কারণে। সেটাতে আ তার প্যানিক ডিসঅর্ডার হবে না। তাহলে প্যানিক অ্যাটাক যদি ১ বা ১ এর অধিক ১ মাসে ৩০ দিনে ১ মাস এখানে যদি ১ থেকে ২ টো অ্যাটাক থাকে, হুম, হুম, এভাবে যদি তার ভিতরে একটি ভীতি তৈরি হয়, অ্যাটাক হচ্ছে হুম, হুম, কিন্তু ভীতি নাই, তাহলেও ডিসঅর্ডারটা হবে না। এটি একটি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তো একবার অ্যাটাক হয়ে যাওয়ার পর সে যখন দেখতে পেল যে মাসে ১ বার ২ বার করে হচ্ছে, তারপর তার ভেতরে একটি ভীতি তৈরি হচ্ছে। এই বুঝে আবার একটি অ্যাটাক হলো। হুম, হুম, কোনো কারণ ছাড়া অথবা কারণ সহ। হুম, হুম, তো এই যে ভীতির মাধ্যমে তার যদি আচরণগত কোনো পরিবর্তন হয়, হুম, হুম, যেমন সে যে চাকরি করে সে চাকরিতে যেতে চাচ্ছে না, স্কুলে যেতে চাচ্ছে না। তারপরে সামাজিক জীবনে যেই হুম, কাজগুলো হুম, দায়িত্বের ভিতরে পড়ে, সেটা যদি সে এভয়েড করে এবং এই ৩ টার সম্মিলনে হুম, আমরা হুম। তখন বলব যে ওই ব্যক্তি তিনি প্যানিক অ্যাটাকে প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছেন। তাহলে শুরুতে ছিল অ্যাটাক, হুম, হুম। তারপরে এটি পরিবর্তিত হয়ে গুরুতর হয়ে ডিসঅর্ডার হয়ে গেল। মোটামুটি এভাবে এটাকে দাঁড় করানো যায়। আশা আচ্ছা। করি বুঝতে পেরেছেন। অনেক, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের। তো যেটা আপনি বলছিলেন যে একটা অ্যাটাক হলে আমি আস্তে, আস্তে আসছি। তো একটা অ্যাটাক যখন হয় সেটার উপসর্গটা কি হয়? মানে কিভাবে বুঝবো যে এটা একটা অ্যাটাক হয়েছে? এটা কি আ রোগী নিজে বলবেন যে আমার অ্যাটাক হয়েছে? নাকি এটা ডাক্তার বলবেন যে হ্যাঁ, আপনার ওইটা অ্যাটাক ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু প্যানিক মানে এটি আ একটি সাধারণ তর্জমা করতে গেলে প্যানিক মানে ভয় পেয়ে যাওয়া। যে জি। আমি প্যানিক হয়েছি। কিন্তু শব্দটা একটা বৈজ্ঞানিক শব্দ। এখানে যদিও সাহিত্যের ভাষায়, ইংরেজি সাহিত্যের প্যানিক একটি সাধারণ আম মানে আটপৌরে একটি শব্দ। কিন্তু হুম, আমরা হুম, যখন অসুস্থতার মাপকাঠিতে দেখব তখন এটি কারিগরি কৌশলী শব্দ। তো প্যানিক অ্যাটাক এই জিনিসটির জন্য আমাদের মোট ১৩ টি উপসর্গের যেকোনো ৪ টি থাকতে হবে। আচ্ছা, ১৩ টি, মোট ১৩ টি। হাতে গুনে, গুনে। আচ্ছা, আচ্ছা। আপনি যদি আ ও কেউ যদি মনে করেন যে উৎসাহী থাকেন, লিখে নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। যেমন এই ২ ধরনের মানে ভয়, ভয় ২ ধরনের। একটা হচ্ছে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হুম, অর্থাৎ হুম, সে হয় মারা যাচ্ছে অথবা তার হাত, পা, শরীরের উপরে তার নিয়ন্ত্রণ নাই। হুম, হুম। এটাকে ইংরেজিতে আমরা বলি যে ফিয়ার লুজ অফ কন্ট্রোল। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আচ্ছা। মানে এমন একটা পরিস্থিতি নিজের মনের ভেতরে এমন একটা ভীতি তৈরি হয়েছে যে এভরিথিং মানে প্রতিটি জিনিস তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সে খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে। এই দুটো হচ্ছে ভীতি। যেকোনো একটা থাকতে পারে। আচ্ছা, জি। এটা হচ্ছে ১, ২। তারপরে আমরা আসি যে শরীরের ভেতরে কি দেখা যাবে? একটি হচ্ছে হার্টের হার্ট আমরা জানি যে বুকের বাঁ পাশে থাকে অধিকাংশ হুম, মানুষের ভেতরে। তো তার হার্টটা দৌড়াদৌড়ি শুরু করতে পারে। হার্টটা দ্রুত বিট করতে পারে এবং সেই ক্ষেত্রে বুক ধড়ফড় আমরা বাংলাতে যেটা বলি জি। পালপিটেশন থাকতে পারে। সেটার প্রতিক্রিয়ায় তাহলে ৩ টি পেলাম। ২ টো ভয়, হুম, হুম, আরেকটি হচ্ছে বুক ধড়ফড় ৩ টি।
তারপরে হলো ঘাম, সোয়েটিং, প্রচুর হুম। ঘাম হচ্ছে, মানে দরদর করে ঘাম বের হচ্ছে, অথচ মানে কোনো তাপমাত্রার তারতম্য নেই, উচ্চ তাপমাত্রা নেই, তিনি রুগী হয়তো কোনো এক্সারসাইজ ব্যায়াম করেননি, কিন্তু ঘাম হচ্ছে। তারপরে তার হাত পা কাঁপছে। তাহলে আমরা এখানে দুটো ভয় এবং তিনটি জিনিস পেয়ে গেলাম, বুক ধড়ফড়, অথবা ঘাম দিচ্ছে শরীরে, অথবা হাত পা কাঁপতেছে। তারপর আপনি আসেন যে বুকের সাথে রিলেটেড কিছু সিমটম, যেমন দম বন্ধ হয়ে আসছে, আচ্ছা। অর্থাৎ সে দম ফেলতে পারছে না, তারপরে কেউ যেন তার গলা চেপে ধরছে, মানে একেতে বুকে শ্বাসকষ্ট, কিন্তু তার অ্যাজমা নাই, হঠাৎ করে দম ফেলতে পারছে না, এবং সাথে মনে হচ্ছে যে কেউ যেন তার দমকে আটকে রেখেছে। তারপর তার বুকের ভিতরে ব্যথা হচ্ছে, মানে উঁচু একটি পাথর হঠাৎ করে কে যেন চাপা দিয়েছে। তখন আপনি বুকের নিচে চলে আসুন, সেখানে হবে যে পেটের ভিতরে একটা প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, পেটের ভিতরে কি জানি করছে, মানে সেই সাথে একটা বমি বমি ভাব, বমি বমি ভাব। জি। এখন মাথায় চলে আসেন, মাথায় মনে হবে যে মাথা হালকা হালকা মনে হচ্ছে, মাথা ঘুরিয়ে তিনি পড়ে যাবেন, মাথা আচ্ছা। ঘুরিয়ে এরকম একটা ফিলিং হবে, কিন্তু উনি পড়বেন না, লক্ষ্য রাখুন, পড়বেন না। তারপর আচ্ছা। তার শরীরে ওই যে ঘামটা দিয়েছে, ঘামটা আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে। আমরা আচ্ছা, এটাকে আচ্ছা। বলি যে ঘামটা তো একেবারে ঠান্ডা ঘাম। হুম, ঘাম হুম, হুম। গরম ছিল, এখন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। জি, জি। তারপরে তার ভেতরে যে হাত পায়ের ভেতরে কিছু সেন্সেশন, হুম, ওই হুম, যে হাত পা গুলো কামড়াচ্ছে, হুম, সুই হুম, দিয়ে ফুটিয়ে দিচ্ছে, এবং সেই সাথে এমন একটা মনের অবস্থা হতে পারে যে হুম, সে হুম, হুম, হয়তো এই মানে উড়ে বেড়াচ্ছে, হুম, 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 অর্থাৎ অথবা শরীরের ভেতর থেকে তার যে হার্ট, এটা শরীর থেকে বের হয়ে গেছে, অথবা তার মাথার মস্তিষ্ক শরীর থেকে বের হয়ে গেছে, সে দূর থেকে নিজেকে দেখছে যে এই যে আমি ভেসে বেড়াচ্ছি, অথবা আচ্ছা, আচ্ছা। বাস্তবতার সাথে সে কিছুক্ষণের জন্য একটি ভিন্ন জগতে চলে গেছে। এই যে মোট বাংলা ভাষায় আমরা ১৩টি সিম্পটম বললাম, এর ভেতরে হুম, হুম। যেকোনো ৪টি যদি একটা রোগীর ভেতরে ১০ মিনিট থেকে ২০ মিনিটের ভেতরে পাওয়া যায়, কিন্তু তারপরে এটি নরমাল স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, সেটাকে আমরা প্যানিক অ্যাটাক বলে থাকি। জি, অনেক ধন্যবাদ। তো আপনি যেগুলো বললেন, একটা মানুষ অনেক ভয় পাবে। ভয়ের ২ টো বিষয় বললেন। তারপর মনে হবে যে উনি দাঁড়িয়ে থাকতে পারছেন না। মানে এরকম একটা তারপর বোধ হবে, পড়বে বোধ না হবে, কিন্তু। পড়বে না, বোধ হ্যাঁ, হবে, পড়বে না, হ্যাঁ। পড়বে না। তারপরে বুক ধড়ফড় করবে, ঘাম হবে, দম বন্ধ হয়ে আসবে। কিন্তু ঘামটা তো আসলে দৃশ্যমান হওয়ার কথা। হ্যাঁ, ঘাম হ্যাঁ, এটা দৃশ্যমান কথা। শরীরে দেখা যাবে, তার হ্যাঁ। হাত পা কাঁপতে থাকবে, সেটাও দেখা যাবে। জি। তো আমি যদি এই কয়েক সেকেন্ড দেখাই যে এখানে এই ভিডিওতে আ কিন্তু আ দেখে আমি জানি না, উনি কিন্তু যথেষ্ট স্বাভাবিক আছেন এবং মানুষের সাথে interact করছেন, কথা বলছেন। তো তো এ- এটা এই এ এই হ্যাঁ, আলোচ্য আলোচ্য যে মানে ব্যক্তি, জি। তিনি যে প্যানিক অ্যাটাকটা বলেছেন, এই প্যানিক অ্যাটাকটা একটি শব্দকে তিনি গ্রহণ করেছেন, কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। আচ্ছা। অর্থাৎ যখন মানুষ তার নিরাপত্তা লঙ্ঘিত হয়, হুম, হুম, তখন তার মৃত্যু ভয় আসতে পারে। সেটা তো কোনো প্যানিক অ্যাটাক নয়। একজন ব্যক্তি, সে মনে করলো তার প্রচুর বিপদ, হুম, হুম, সামনে হুম। বিপদ অপেক্ষা করছে। অথবা অনেকগুলো ব্যক্তি তাকে আক্রমণ এর জন্য মানে প্রস্তুত হচ্ছে। প্রস্তুত হচ্ছে, অথবা হতে পারে। হুম, হুম, হয়েছে কিনা, না হয়ে সে নিজে আগে থেকেই চিন্তা করে নিজে ভীতিগ্রস্ত হয়েছে। হুম, হুম, সেটি হুম, হচ্ছে এটি কোনোভাবেই মানসিক স্বাস্থ্যের পর্যায়ে এটি পড়ে না। কেননা একজন আলোচিত ব্যক্তি, আমরা যেটা জানি যে তিনি একজন সংবাদকর্মী। হুম, তিনি হুম। বিভিন্ন কঠিনতম সময়ে, বিভিন্ন ক্রাইসিসে তিনি কাভার করেছেন। এর চেয়ে বেশি বড় ক্রাইসিস তিনি কভার এর করেছেন। থেকে বেশি যে যিনি জীবনের হ্যাঁ। রাস্তাঘাটে, জনপথে যেকোনো হুম, দুর্ঘটনা হুম, ঘটনা হুম।
আমাদের জাতীয় জীবনে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা যেটা রয়েছে, যেটার কাহিনী শুনলে একজন ব্যক্তির অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। জি। আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড, এর হুম, ঘটনা যদি কাউকে একদম দৃশ্যমান করে বর্ণনা করা হয়, দুর্বল চিত্তের একজন ব্যক্তি সেই দিনগুলোতে যেদিন সত্যিকারের ঘটনা ঘটেছিল, জি, সেটি শুনলেই তার ভেতরে একটু অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা ছিল বৈজ্ঞানিকভাবে। জি, সেই ঘটনায় আমরা এই ব্যক্তিকে দেখেছি যে তিনি মাইক্রোফোন হাতে অত্যন্ত সাবলীলভাবে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছেন, তাদের জি। সাথে মত বিনিময় করছেন। অর্থাৎ আমরা তার এই আচরণের থেকে একটি হুম, হুম। বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে ওই ব্যক্তি, আলোচিত ব্যক্তি, তার এই ধরনের কোনো প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা না, একেবারেই কিন্তু নাই। কিন্তু আপনি যে কথাটা বলছেন, মানে যে সময়ের কথা বলছেন, সেটা উনি পেশাগত কারণে সেখানে গিয়েছিলেন এবং তখন পরিবেশ পরিস্থিতি হয়তো উনার অনুকূলে ছিল। যে কারণে উনি যথেষ্ট বরং কনফিডেন্ট ছিলেন। সেটাই স্বাভাবিক। উনি পেশাগত কাজে আমরা জানি যে অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি কৌশলী এবং অনেক স্মার্ট যদি বলি চৌকস। তো সেই বিষয়ে তার সুনাম আছে। তো এক্ষেত্রে আমার একটা প্রশ্ন। আপনি যেটা বললেন যে এটা হওয়ার কথা না। এক্ষেত্রে আমি যেটা নিউজটা আপনাকে দেখালাম সেখানে কিন্তু বলা আছে যে পুলিশ কর্মকর্তা বলছেন উনার প্যানিক অ্যাটাক মানে হয়েছে। তো এই প্যানিক অ্যাটাক হয়েছে এটা তো পুলিশ কি বলতে পারেন এটা? এটা একটা প্রশ্ন। ২য় প্রশ্ন হচ্ছে হয়তো উনি নিজেই বলেছেন কিনা পুলিশকে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। তো এক্ষেত্রে উনি কি নিজেকে এটা ডায়াগনোসিস করতে পারেন যে আমার প্যানিক অ্যাটাক হয়েছে? কিংবা পুলিশকে এটা বলতে পারেন কিনা যে উনার প্যানিক অ্যাটাক হচ্ছিল? কিসের ভিত্তিতে তারা এটা বলছেন? এবং আরেকটা হচ্ছে যে উনাকে যখন কারওয়ান বাজার থেকে উদ্ধার করা হলো, সেখানে কিন্তু উনি সেইভাবে কিন্তু হেনস্থা হননি। কোন ফিজিক্যালি উনাকে কোন অ্যাসাল্ট করা হয়নি। মানুষজন তাকে আটকে রেখেছিল। সেখান থেকে যখন গাড়িতে আসে সেই ভিডিওগুলো অনেকে দেখেছেন এবং আমি যে ভিডিওটা দেখালাম, সেখানে কিন্তু তাকে মানে উম সেরকম মনে হয়নি যে উনি খুবই বিপর্যস্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করেছে। আপনি যেই প্যানিক অ্যাটাক এর যেই আ উপসর্গগুলোর কথা বললেন, আপনার কি মনে হয়? সেই উপসর্গগুলো আ আপনিও ভিডিওটা দেখেছেন। তো আপনার কি মনে জি। হয়? না, আমি ভিডিওটা অত্যন্ত যত্ন নিয়ে দেখেছি। যিনি আলোচিত ব্যক্তি, আ আলোচিত ব্যক্তির তার যে মুখমণ্ডল হুম, হুম। এবং মুখমণ্ডলের ভেতরে তার যে স্থিতি অবস্থা এবং কামনেস, এ যে এ মানে চেহারার মধ্যে যে কামনেসটা ফুটিয়ে উঠেছে, তাতে মনে হয় না যে তিনি একটি প্যানিক অ্যাটাক এর শিকার হয়েছেন। আচ্ছা, এখন যেটা আমরা বলতে পারি এখানে, যেহেতু হুম, হুম। আ একটি ভয় তিনি আগে থেকেই মানে প্রস্তাবনাটা অথবা ভীতিটা নিজেই নিয়েছেন এবং নেওয়ার একটা সঙ্গত কারণ আছে। কারণ আর্থসামাজিক পরিবেশের ভীতিকর কিছু কাহিনী নিত্যদিন আমাদের কাছে আসছে, তার কাছেও যাচ্ছে। তিনি হুম, হুম। হয়তো সেই ভয় থেকে তিনি একটি নার্ভাস বোধ করেছেন এবং মানুষ যখন একটু ভীতি আ পেয়ে যায়, ভয়টা হুম, পেয়ে যায়, তখন তিনি হয়তো একটু ঘেমেছেন এবং তার ভেতরে একটু দুশ্চিন্তা চলে এসেছে। হুম, হুম। তারপরে তার ভিতরে একটা মৃত্যু ভয় চলে এসেছে যে আমাকে যদি এখন সবাই আক্রমণ করে, আমি তো হুম, হুম। এখানে মারা যাবো। এই সকল জিনিসগুলো মিলিয়ে মেক্সিমাম ১ টা থেকে ২ টো এবং এই মানে উপসর্গ তার ভেতরে আসছে এবং এটার সংখ্যায় আমি মনে করি না যে ৪ টি উপসর্গ একই সাথে তার ভেতরে ১০ মিনিটের ভিতরে পিকে গিয়ে আবার ধীরে, ধীরে নিমে গেছে। আমার মনে হয় না। যদি এটা হয়ে থাকে তাহলে পুলিশ বাহিনীর কোনো সদস্য যার ভেতরে এই মানে শরীরভিত্তিক ফিজিওলজিক্যাল কোনো জ্ঞান নাই এবং যিনি মনোচিকিৎসক নন, এই ধরনের কোনো ব্যক্তির পক্ষে প্যানিক অ্যাটাক মানে নির্ণয় করাটা সম্ভব নয়। এখানে আমরা যেটা বলব সেটাকে বলা হয় লার্নড হেল্পলেসনেস। অর্থাৎ যিনি আলোচিত ব্যক্তি, হুম, হুম। তিনি আসলে অত্যন্ত সুশিক্ষিত একজন। তিনি ভালো করেই জানেন যে বিপদের ভেতরে গেলে হুম, হুম। তাকে কি বলতে হবে। প্যানিক অ্যাটাক সম্পর্কে তার কিছু পড়াশোনাও থাকাটা খুবই স্বাভাবিক এবং হুম, হুম। তিনি সেইগুলো পড়ে এবং হয়তো এমনও হতে পারে যে
তিনি সাংবাদিকতা জীবনে এরকম প্যানিক অ্যাটাক গ্রস্ত অনেকের ইন্টারভিউ নিয়েছেন এবং তারা তাকে বলেছে যে আমি এরকম এরকম বোধ করি, অথবা তিনি মানসিক অসুস্থ কোনো ব্যক্তির ইন্টারভিউ নিয়ে নিজে এটা জেনে গিয়েছেন যে প্যানিক অ্যাটাক বলতে আসলে কি হয়, সেগুলো তিনি ন্যারেট করেছেন। এখানে দেখতে হবে যে আমাদের যে সাবজেক্ট, আলোচিত ব্যক্তি, তিনি এই পুলিশ বাহিনীর সদস্যকে যা বলছেন, পুলিশ বাহিনীর সদস্যের যেহেতু হেলথ এডুকেশনের প্রচুর ঘাটতি রয়েছে, আমরা এখানে হেলথ এডুকেশনকে মেডিকেল এডুকেশনের সাথে মিলাবো না, দুটো ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস। হেলথ এডুকেশন হচ্ছে যে কোনো একটি অসুস্থতা সম্পর্কে একটা রোগী যিনি ডাক্তার না, তার যে লব্ধ জ্ঞান, সেটা সে পরিবেশ থেকে অথবা বই পড়ে, বইপত্র থেকে অথবা অন্যান্য সাপোর্ট গ্রুপ থেকে যিনি শিখে থাকেন, যেটাকে রোগ নির্ণয় করতে, চিকিৎসা ক্ষেত্রে প্রতিরোধ করতে উপকারী এবং অপরিহার্য, সেই জ্ঞানটুকুকে আমরা বলি হেলথ এডুকেশন। জি। তো আমরা দেখতে পাই যে সমাজে অনেকেই অগ্রিম হেলথ এডুকেশনে শিক্ষিত হয়ে থাকেন। এই ক্ষেত্রে আমাদের একটি সন্দেহ মানে আমরা করতেই পারি যে যেহেতু তিনি একজন অত্যন্ত সুশিক্ষিত এবং অত্যন্ত দক্ষ, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় একজনের কি করা উচিত সেই ধরনের জ্ঞান তার রয়েছে এবং তার পূর্ণ চর্চা তিনি সঠিক সময়ে করে এই পুলিশ বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষা করে এবং তাদের কোনো মনস্তত্ত্ব কোনো অসুস্থতা নির্ণয় করার কোনো পেশাগত দক্ষতা নেই, তাদেরকে তিনি ধোঁকা দিয়েছেন। এটি হচ্ছে এক ধরনের ধোঁকা। কারণ হচ্ছে যে আপনি দেখুন, প্যানিক অ্যাটাক বলতে আলোচিত ব্যক্তি যেটা বুঝিয়েছেন যে আমাকে ধরে ফেলবে, আমাকে ধরে জেলে ঢুকাবে, আমি আর কোনোদিন বের হতে পারবো না, আমার এত বছরের কারা হবে, ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, নানান মেয়াদে শাস্তি হতে পারে, তা আমার সম্পদের কি হবে, আমার জীবনের কি হবে, এটা ভেবে বাংলাদেশের অধিকাংশ, হয়তো শতকরা 100 নয়, কিন্তু অধিকাংশ বন্দী যারা প্রথম বন্দী হন পুলিশের কাছে, সবারই এরকম একটা ভীতি থাকে। সেটা প্যানিক অ্যাটাক না। তাই বলে আমরা পুলিশের হস্তগত হওয়া কোনো ব্যক্তিকে আমরা বলবো না যে তার প্যানিক অ্যাটাক। দুনিয়াতে যত পুলিশ আছে, যখন তারা অপরাধীকে ধরে, কেউ আনন্দের সাথে ধরা দেয় না, সবাইকে জোর করে, হঠাৎ করে। এখানে দুটো জিনিস, জোর করে, হঠাৎ করে, আকস্মিক ভাবে তার নর্মাল যে জীবনযাত্রা সেটাতে একটি হঠাৎ করে একটা ছন্দপতন ঘটে এবং এই যে নাটকীয়তা, এই নাটকীয়তা তার ভিতরে একটু ভীতি সঞ্চার করে। এটি মানুষ হিসাবে অত্যন্ত স্বাভাবিক। আমরা এটা আবার বিস্তারিত আলোচনা আমি যেটা বললাম খন্দকার তাই অনেক ধন্যবাদ। যেটা বললাম আপনার কথা থেকে যেটা বুঝলাম যে পুলিশ যেটা বলেছে আসলে পুলিশের পক্ষ থেকে পুলিশ সেটা বলতে পারে না, মানে তার সেই অধিকার নাই যে এনি প্যানিক অ্যাটাক হয়েছেন, কারণ ওখানে কি অন্য কোনো চিকিৎসককে ডেকেছিলেন? অ্যাটলিস্ট কোনো চিকিৎসককে, মানসিক রোগ বিশেষজ্ঞ বাদই দিলাম, কোনো চিকিৎসককে ডাকা হয়নি, সেটা আমরা দেখিনি কোথাও। একইভাবে যিনি যাকে নিয়ে যাওয়া হয়েছে, যে সাংবাদিককে, উনি নিজে থেকে বলতে পারেন যে আমার প্যানিক অ্যাটাক হয়েছে, এটা তার উপলব্ধি। আপনি যেটা বলেছেন যে ওনার যে ধরনের জ্ঞান আছে, যে হেলথ এডুকেশন থেকে উনি এটা জেনেছেন, তো এটা খুবই স্বাভাবিক, কারণ ওনার ওটা জানার কথা, কারণ উনি হেলথ নিয়ে অনেক কাজও করেছেন আমরা জানি। তো স্বাভাবিকভাবে প্যানিক অ্যাটাকটা নিয়ে জানার কথা, কিন্তু উনি যদি বলেন যে আমার প্যানিক অ্যাটাক হয়েছে, সেটা কি প্রমাণ করে যেটা প্যানিক অ্যাটাক, নাকি কি ধারণা করতে পারি যে নাকি এই ধরনের, আপনি যেটা বললেন যে আগে থেকে একটা ধারণা থাকতে পারে, যেটা সেটার জন্য তো আপনি যদি এর আগে যেটা বলছিলেন যে প্যানিক অ্যাটাক এবং একটা যেটা বলছেন যে ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক ডিসঅর্ডার, সেক্ষেত্রে তো ওনার আগে থেকেই একজন মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকার কথা। সেটা যদি থাকেন, সেক্ষেত্রে উনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, আমি প্যানিক অ্যাটাকের রোগী, আমি খুবই এখন বিপর্যস্ত অবস্থায় আছি, এই আমার পেপারস, যে আমার ডকুমেন্ট এটা। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে বিষয়টি অবতারণা করেছেন। আলোচিত ব্যক্তি যদি এটা বলতেন
যে আমার প্যানিক ডিসঅর্ডার আছে, তখন আমরা ধরে নিতাম যে তার সত্যিকার অর্থে প্যানিক ডিসঅর্ডারে তিনি ভুগছেন। কিন্তু যেহেতু তিনি প্যানিক অ্যাটাক বলেছেন, সুতরাং তার এই বর্ণনাটা কোনো অসুস্থতাকে নির্দেশ করে না। এটা হচ্ছে এক। কারণ ভীতি, ভয় পেয়ে যাওয়া এটি কোনো অসুস্থতা নয়। এটি মানুষের যে মস্তিষ্ক তার একটি স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে বোঝার জন্য আমরা একটু বৈজ্ঞানিক আলোচনা করব। আপনারা এটা বুঝে নেবেন, তখনই এটা বুঝবেন যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটি হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত অ্যালার্ট থাকবে, সজ্ঞানে থাকবে এবং কোনো একটা ভীতিকর জিনিসের মানে সামনে আসবে অথবা সামনে নাও আসতে পারে, হঠাৎ করেই হতে পারে। তো সেটা কি হয়? সেটাকে দুটো জিনিসের দ্বন্দ্ব, আমরা ইংরেজিতে বলি ফাইট অথবা ফ্লাইট। অর্থাৎ ভয় পেয়ে আপনি হয়তো ওই ভয়ের বিরুদ্ধে সংগ্রাম করবেন অথবা পলায়ন করবেন। উদাহরণ দিয়ে বলছি, হঠাৎ করে একটি গোক্র সাপ যদি আপনার সামনে চলে আসে, তখন আপনার দুটো সিদ্ধান্ত নিতে হবে সাথে সাথে। একটি হচ্ছে আপনি কি সাপটাকে মারবেন, ফাইট যেটাকে আমরা বলছি, অথবা আপনি দ্রুত গতিতে প্রাণ ভয়ে দৌড় দিবেন, ওটাকে আমরা বলছি ফ্লাইট। এই যে দ্বন্দ্ব, ফাইট অ্যান্ড ফ্লাইট, যেটা বিমানে উড়ে ওই শব্দটাই ফাইট অর ফ্লাইট। মানুষের মস্তিষ্কে একটি অংশ রয়েছে, এটাকে বলা হয় অ্যামিগডেলা। অ্যামিগডেলা নামটা যদি মনে রাখেন, এটি অত্যন্ত উপকার হবে জিনিসটি বোঝার। অ্যামিগডেলা এমন একটি অংশ মস্তিষ্কে যেখানে খবর পৌঁছে, যে ফিয়ার, ভয়ের খবরটা ওই অ্যামিগডেলাতে যায়। প্রত্যেকটা মানুষের অ্যামিগডেলার কর্মক্ষমতা একরকম নয়, এক একজনের এক এক রকম। সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তির অজ্ঞাত কোনো কারণে, আমরা সেটা কারণটা ঠিক নির্ণয় করতে না পারলেও এর পরিণামটা সম্পর্কে আমরা জেনে যাচ্ছি যে ওই অ্যামিগডালা মস্তিষ্কের ভেতরে ওই যে ভয়টা গেল, ভয়ের খবর গেল, ওই মস্তিষ্কের ওই ভয়ের খবরটা ওখানে ঠিকমতো প্রসেস হয় না। প্রসেস না হওয়াতে ওটা একটা স্টিমুলাস তৈরি করে। সেই স্টিমুলাস তার শরীরের মস্তিষ্ক বাদ দিয়ে তার আরেকটি গ্ল্যান্ড রয়েছে যেটি পেটের ভেতরে, ওটাকে বলা হয় অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। সেই অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে একটি হরমোন হঠাৎ করে প্রচুর পরিমাণে রিলিজ হয়, এটাকে বলা হয় অ্যাড্রিনালিন রাশ। যখন অ্যাড্রিনালিন রাশটা হয়, তখন তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। অর্থাৎ আমাদের শরীরের স্নায়ুর ভেতরে দুই ধরনের সিস্টেম রয়েছে। একটি হচ্ছে উত্তেজক সিস্টেম, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আরেকটা হচ্ছে এটাকে নিরাময় করে, প্রশমন করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো যখন ওই ভয়টা হঠাৎ করে অ্যামিগডালাতে চলে আসে এবং এটা ঠিকমতো প্রসেস হয় না, ভীতিটা ঠিক বুঝতে পারে না, ভীতিটা থেকেই যায়, তখন অ্যাড্রিনালিন রিলিজ হয়। রিলিজ হলে তার সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হলে তখন শরীরে এই পালপিটেশন হয়, বুক ধড়ফড় হয়, তারপরে তার প্রচুর ঘাম হয়, তারপরে হাত পা কাঁপতে থাকে, শরীরের ভেতরে তার এমন একটা প্রতিক্রিয়া হয় যে হাত পায়ে ঝিমঝিম করছে, মাথাটা ঝিমঝিম করছে, কিন্তু সেই সাথে তার শ্বাসও বেড়ে যায়। যখন শ্বাসের গতি বেড়ে যায়, ঘন ঘন শ্বাস নিতে থাকে, তখন আস্তে আস্তে অক্সিজেন তার রক্তের ভেতরে অতিমাত্রায় প্রবেশ করে এবং এই যে মাথার অ্যামিগডালা, এই অর্গানটা ওইটা করে ওখানেই এটি থেমে যায়। তখন ব্রেইনের সামনের একটি অংশ রয়েছে, এটিকে বলে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা আবার ব্রেইন নিজেই ওটাকে রক্ষা করার জন্য স্টিমুলেশন দেয়। সেই স্টিমুলেশনটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তখন সেই ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে অ্যাসিটাইলকোলিন আরেকটি হরমোন রিলিজ হয়। রিলিজ হয়ে ওই যেটা আমরা বোধ করছিলাম, ঘাম দেওয়া, তারপরে বুক ধড়ফড়, তারপরে হাত পা কাঁপানো, তারপরে মরে যাচ্ছে,
শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, এগুলো আস্তে আস্তে প্রশমন ঘটে যায়। এই কারণেই প্যানিক অ্যাটাক কখনোই দীর্ঘস্থায়ী হয় না। অর্থাৎ কোনো মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে জীবনে একবার দুবার, আমরা আগেই বলেছি আলোচনার শুরুতে, যে প্যানিক অ্যাটাক যেকোনো সাধারণ মানুষের ১ থেকে ২ বার তার জীবনে হতে পারে। যেমন হয়তো তার ওই দিনেই হয়েছে। এমনও হতে পারে যে আলোচিত ব্যক্তি যিনি একজন ভদ্রমহিলা, তার জীবনে হয়তো ওই দিনেই ১ম অভিজ্ঞতা হয়েছে। কিন্তু হতে এটি পারে। তার কোনো অসুস্থতা নির্দেশ করে না। মানে এটা কতটুকু মানে বিপজ্জনক হতে পারে, আমি সেই প্রশ্নটা একটু জানতে ভেরি চাই। গুড। অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ওই প্রশ্ন। দিন যখন মানে তাকে যখন আসলে উনি তো ওখান থেকে বাসায় চলে গেলেন। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে একটি আ দিক নির্দেশনামূলক প্রশ্ন এবং আমাদের উপকারে আসবে জিনিসটা বোঝার। দেখুন, আলোচিত ব্যক্তি যখন তার ছবিটা গণমাধ্যমে চলে আসছিল, তখন তিনি খুব স্থির ছিলেন। তখন তার চোখে কোনো আতঙ্কের ছাপ ছিল না। তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন এবং তার কপালে এবং মুখমণ্ডলে কোনো ঘাম ছিল না এবং তিনি কোনো দ্রুত গতিতে শ্বাস-নিঃশ্বাস ফেলছিলেন না এবং কোনো বড় ধরনের কিছু ছিল না। অর্থাৎ আমরা যেটা বলতে চাই যে এটি একটি ভীতির সঞ্চার করেছিল এবং সেটি ছিল অত্যন্ত ক্ষণস্থায়ী, খুব সম্ভবত কয়েক মিনিট। তারপরে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। হতে পারে অথবা একেবারেই নাই হতে পারে। শুধু তিনি বলেছেন যে আমার প্যানিক অ্যাটাক, কিন্তু হেলথ এডুকেশনের অভাবে পুলিশ বাহিনীর লোক ভয় পেয়ে এটা হয়তো তারা মনে করেছে এই রোগে আক্রান্ত হলে হয়তো এই ভুক্তভোগী রোগী ইন্তেকাল করতে পারে, মৃত্যুবরণ করতে পারে। কিন্তু প্যানিক অ্যাটাক সবসময় মনে রাখতে হবে এটি সেলফ লিমিটিং একটি কন্ডিশন। এটা প্যারাসিম্পেথেটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়ে হয় এবং মানে সিম্পেথেটিক অ্যাক্টিভেশনের মাধ্যমে শুরু হয়, প্যারাসিম্পেথেটিক দিয়ে এটা শেষ হয়ে যায়। অর্থাৎ যে অ্যাটাকের শুরু আছে, শেষ আছে। এটা যদি না থাকে তাহলে এটা একেবারেই প্যানিক অ্যাটাক নয়। এটি সম্পূর্ণ একটি ভিন্ন আ একটি বিষয় হবে এবং সেটি কখনোই মনস্তাত্ত্বিক মানে সাইকিয়াট্রিক ইলনেস এর পর্যায়ে একেবারেই পড়বে না। একেবারেই পড়বে না। সুতরাং জিনিসটি অমূলক এবং ভুল ভাবে তথ্য উপস্থাপন করার দোষে তাকে দোষী করা যাবে। কারণ প্যানিক অ্যাটাক হতে গেলে তার বৈজ্ঞানিক কতগুলো এভিডেন্স অর্থাৎ দৃষ্টান্ত এটি হতে হবে। পৃথিবীর যেকোনো সমাজে এই মেয়েদের এবং পুরুষের প্যানিক অ্যাটাক হয়ে থাকে। আপনাদেরকে জানতে হবে যে প্যানিক অ্যাটাক যখন প্যানিক ডিসঅর্ডার ম্যানিফেস্ট করে তখন এটা সাধারণত শুরু হয় ২০ এর পর। বয়স যখন ২০ থেকে ২৫ এর ভেতরে থাকে তখন থেকে এই মানে এটি শুরু হয়, প্রবণতাটা শুরু হয় এবং এটি পরিবারের ভেতরে থাকে। মায়ের থাকলে মেয়ের হতে পারে, বোনের থাকলে আরেক বোনের হতে পারে। ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাটা একটু বেশি। এটা প্রবণতা। অর্থাৎ এখানে যদি ছেলে ১ হয়, মেয়ে হবে ২ অথবা ৩। মানে ২ থেকে ৩ গুণ বেশি রিস্ক থাকে মেয়ের ক্ষেত্রে। আলোচিত ব্যক্তি একজন মহিলা, সুতরাং তার প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসলেই কি আছে? আমরা সেই ক্ষেত্রে তো তার কর্মজীবন থেকে আমরা যথেষ্ট এভিডেন্স মানে পাবো যে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্ঘটনা এবং ট্র্যাজিক অনেক ইভেন্ট তিনি অত্যন্ত সাবলীলভাবে, অত্যন্ত সুস্থভাবে তিনি সেখানে গিয়েছেন, প্রশ্ন করেছেন, মোকাবেলা করেছেন। কোনো ধরনের শারীরিক প্রতিক্রিয়া তিনি ভোগেন নাই। তাছাড়া যারা এই টেলিভিশনের আউটডোরে কভার করেন তাদের নার্ভ অনেক শক্ত থাকে। বুঝতে পেরেছি। তার যে বর্তমান যে বায়োলজিক্যাল বয়স, প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলছি প্যানিক অ্যাটাক কিন্তু যখন মানুষের বয়স ৫০ এর কোঠার কাছাকাছি চলে যায় তখন আর এটা থাকে না। মানে এই বয়সের মানে কি অভিজ্ঞতার কারণে মানে তার এই যে দীর্ঘজীবনের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কারণে সেই অ্যাটাকটা হওয়ার মানে আসলে একেবারেই কম কমে যায়। এবং কিন্তু তারপরও
কিন্তু তারপরে আমরা যদি তার পক্ষ নিই, যদি বলি যে না, ওনার হয়তো সেদিন প্যানিক অ্যাটাকই হয়েছিল, হতে পারে উনি হয়তো মনে করছেন সেরকম। আর যেটা আমরা আলোচনা করেছি যে এটা আসলে পুলিশ এভাবে বলতে পারেন না, এবং উনি যদি বলে থাকেন ওনার প্যানিক অ্যাটাক হয়েছে, সেক্ষেত্রে ওইটা ওই দিনই যদি ধরি, মানে আমরা ধরে নিচ্ছি যে ওনার আগে ছিল না, থাকলে হয়তো উনি বলতেন আগে থেকে যে আমার তো প্যানিক অ্যাটাকের সমস্যা আছে বা আমার প্যানিক অ্যাটাক ডিসঅর্ডার আছে। সেটা তো উনি বলেন, উনি বলছে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। তো ওনার যদি ওই দিন প্যানিক অ্যাটাক হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমরা যেটা সাহায্য করতে পারি যে এটি ভয়ের কোনো কারণ নেই। আমরা যেটা বলতে পারি যে, প্রিয় দর্শক শ্রোতা, এখানে প্যানিক ডিসঅর্ডার মানে আমরা অ্যাটাক হলে সাথে সাথে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাব না। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই অপেক্ষা এবং পর্যবেক্ষণ, অপেক্ষা সাথে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে কোনো জিনিস হচ্ছে কিনা, হলে এটি আপনি ডায়েরিতে লিখে থাকবেন। তো প্যানিক অ্যাটাক হলে প্রথমে রোগীর যেটি করণীয় সেটি তিনি একটি প্যানিক ডায়েরি, আবারও বলছি, জীবনে বহু ডায়েরি আপনি লিখেছেন, কিন্তু প্যানিক ডায়েরি মানে ওই ডায়েরিতে উনি লিখে রাখবেন ঘটনাটা এবং সময় তারিখ সহ। তারিখ সহ প্রথমে লিখতে হবে কোন অবস্থায় হয়েছে, সিচুয়েশন, মানে এটা কোথায় হচ্ছে, এটা কি ভ্রমণ করার সময় হচ্ছে, ট্রাভেল করার সময় হচ্ছে, এটা কি ক্লাসে পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে, এটা কি এলিভেটরে ওঠার সময় হচ্ছে, অনেকে এলিভেটর হয়, এলিভেটরে হচ্ছে, উপরে ওঠার সময় হচ্ছে, উঁচু বিল্ডিং এ যাওয়ার হচ্ছে, বা এয়ার ট্রাভেলের সময় হচ্ছে কিনা, অনেকের হয়। এই পরিস্থিতির সাথে প্যানিক অ্যাটাকের মানে ডিসঅর্ডারের একটি যোগাযোগ থাকতে পারে। এটি হচ্ছে স্থান ভিত্তিক। এবং একই সাথে কি উপসর্গ লিখবেন? উপসর্গটাও লিখবে যে তার কি হচ্ছিল, ঘাম হচ্ছিল, বুক ধড়ফড় করছিল, তারপরে দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল যে আমি মরে যাব, তারপরে বুক ধড়ফড় করছিল, হাত পা ঝিমঝিম করছিল, মাথাটা কেমন ঘোরাচ্ছিল, তারপরে কাঁপতে ছিল, তারপর নিজেকে মনে হচ্ছিল যে বিচ্ছিন্ন একজন। এরকম 13টি মানে উপসর্গের যে কোনো 4টি। যদি এটি 10 থেকে 20 মিনিট পর্যন্ত স্থায়ী থাকে, তখন ওই ব্যক্তি, তাকে লিখতে হবে যে আজ এতটার সময় আমার একটি পূর্ণ অ্যাটাক হয়েছে। পরিস্থিতি কি ছিল? আমি দোকানে ছিলাম, আমি গাড়ির ভেতরে ছিলাম, আমি অমুক জায়গায় ছিলাম, আমি রেস্ট রুমে ছিলাম। আপনাকে জায়গাটা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে 1। 2 নাম্বার হচ্ছে যে প্রতি মাসে তার এটা হয় কিনা। এইভাবে যদি হয়, তখন তার 6 মাসের ভেতরে তার ডায়েরিটাতে দেখতে হবে যে এই 6 মাসে যে ক্রমান্বয়ে তার হচ্ছে, এর ভিতরে তার কোনো মুক্তি নেই। দিন, দিন এটার ফ্রিকোয়েন্সি বেড়েই চলছে। তখন আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে, যিনি মানে সাইকিয়াট্রিস্ট। এখন এই অসুখটার ক্ষেত্রে আমরা একটা নির্দেশনা দিব। এটা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। যে কতগুলো মেডিকেল ইলনেস আছে যার প্যানিক অ্যাটাক হয়, এবং কতগুলো ঔষধের সাইড ইফেক্ট আছে সেগুলোর ক্ষেত্রে প্যানিক অ্যাটাক হয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যারা ঘুমের ওষুধ নিয়মিত খান, যেমন আমাদের দেশে নির্বিচারে ঘুমের ওষুধ মনে করে আপনারা যেটা ব্যবহার করে থাকেন, যে ক্লোনাজেপাম অথবা মানে অ্যালপ্রাজোলাম, টেমাজেপাম, এই ধরনের বেনজোডাইজিপিন যুক্ত ঔষধ বাংলাদেশে হরহামেশা রোগ নির্ণয় ছাড়াই ডাক্তাররা দিয়ে থাকেন, যার সাথে আমি একমত নই। এই ধরনের ড্রাগ মেডিকেশন অ্যাবিউজ বাংলাদেশে হচ্ছে। ওই ব্যক্তি যদি হঠাৎ করে মানে তার ওষুধটা বন্ধ করে দেয়, তখন তার কিন্তু রিবাউন্ড অ্যাংজাইটি, ওটা প্যানিক অ্যাটাক না, কিন্তু প্যানিক অ্যাটাকের মতো হতে পারে। অর্থাৎ ঘাম দিতে পারে, নার্ভাস লাগতে পারে, শরীর হাত পা কাঁপতে পারে ইত্যাদি। তারপরে ঔষধ থেকে উইথড্র করার সময় এটি হচ্ছে একটি। যারা বেশি কফি খান অথবা অতিরিক্ত কফি যারা পান করেন, তাদের ভেতরে হঠাৎ করে বন্ধ করে দিলে অথবা অতিরিক্ত কফি পান করলে একসময় এরকম ঘাম দিতে পারে। আচ্ছা, গেল। আবার রয়েছে হলো হার্টের কিছু সমস্যা। হার্টের ভেতরে যদি কারোর মাইট্রাল ভালভ, হার্টের ভিতরে 2টো ভালভ রয়েছে,
তো এর ভিতরে একটি ভালভের নাম হচ্ছে মাইট্রাল। এই ভালভের ভেতরে যে ঢাকনা রয়েছে, এই ঢাকনাটা যদি অনেক মহিলাদের 40 বছর বয়সে হঠাৎ করে পড়ে যেতে পারে। অর্থাৎ মাইট্রাল ভালভ প্রলাপস বলা হয়। আচ্ছা, এটা আচ্ছা। যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে ওই রোগীটা প্যানিক অ্যাটাকের মতো সিম্পটম দিবে। অথবা কারোর যদি মানে হার্টের ভেতরে ইলেকট্রিক্যাল সমস্যা থাকে, অর্থাৎ হার্টের ভেতরে ইকেজিতে এমন একটা সমস্যা দেখা দিচ্ছে যে তার এই হার্টের যে স্টিমুলেশন এটা সঠিকভাবে এবং পরিমতভাবে হচ্ছে না। জি, তাই বুঝতে এখানে পারছি। আমরা এই হার্টের এই সমস্যার কারণে তার প্যানিক অ্যাটাক হতে পারে। আচ্ছা। তারপরে রয়েছে হলো থাইরয়েড। আপনারা জানেন যে গলার নিচে এক ধরনের গ্ল্যান্ড আছে। আ মানে গলার উপরে থুতনির নিচে সেটাকে থাইরয়েড বলি। এটা যদি অতিরিক্ত বেশি কাজ করতে থাকে, তখন হাইপার হতে পারে। থাইরয়েডিজম জি। যখন মানুষ শুকিয়ে যায় এবং তার কিন্তু প্রায়ই প্যানিক প্যানিক অ্যাটাক হতে হতে পারে। পারে। তো এটি হচ্ছে জি। একটি জিনিস। এখন আমরা সাবস্টেন্স এর মাধ্যমে হতে পারে। যেমন কেউ যদি মদ্যপান করে, আলোচিত ব্যক্তি তার ব্যক্তি জীবন সম্পর্কে আমরা জানি না। জি। তিনি যদি মদ্যপান করেন, মদ্যপান যারা আসক্ত রয়েছে তারা হঠাৎ করে মদ্যপান করা বন্ধ করে দিলে তাদের একটি অ্যা রিবাউন্ড অ্যাংজাইটি সৃষ্টি হতে পারে যেটি প্যানিক অ্যাটাক এর মতো মনে হতে পারে। কিন্তু আসলে এটা প্যানিক অ্যাটাক নয়। প্যানিক না। হ্যাঁ, এইরকম কন্ডিশন গুলো ১ম এ রুল আউট করতে হবে। তারপর একজন সাইকিয়াট্রিস্ট এর কাছে গিয়ে তার পূর্ণ জীবন বৃত্তান্ত দেওয়ার পর তার অসুখটাকে নির্ণয় করে দেখতে হবে যে এটি এখন আর প্যানিক অ্যাটাক পর্যায়ে নেই। বারবার অ্যাটাক হওয়ার পর এটি এখন ডিসঅর্ডার এ পরিণত হয়েছে। ডিসঅর্ডার এ পরিণত হলে তিনি স্বাভাবিক জীবনযাত্রায় যে তার দায়িত্বের জায়গাগুলো কি? অকুপেশনাল ফাংশনিং মানে তিনি কাজে করতে পারছেন না। আ বাচ্চাদের পড়াতে পারছেন না, অফিসের কাজ করতে পারছেন না, আ মানে গাড়ি চালাতে পারছেন না, একটা। ২ নাম্বার হচ্ছে যে তার ইন্টারপার্সোনাল ফাংশনিং সে তার প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারছে না। সংসারে ঝামেলা তৈরি হচ্ছে। তিনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না। এই যে জি। ইন্টারপার্সোনাল ফাংশনিং, অকুপেশনাল ফাংশনিং, একাডেমিক ফাংশনে যদি ব্যত্যয় ঘটে, তখন তাকে অবশ্যই রোগ নির্ণয় করতে হবে ১ম, তারপরে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে আমরা যাকে নিয়ে কথা বলছি, ওনার যদি সত্যি ওইটাই যদি ধরি যে একটা প্যানিক অ্যাটাক ছিল, সেক্ষেত্রে এই জিনিসগুলি উনি লক্ষ্য রাখতে পারেন। তাহলে হয়তো উনার উপকার হবে। এবং প্যানিক ডিসঅর্ডার নিশ্চয়ই উনার ছিল না। থাকলে হয়তো উনি আগেভাগেই তিনি বলতেন যে বলতেন এটা যে প্যানিক ডিসঅর্ডার এটা আছে বলতেন বা না। এটা উনি বলেননি যে উনার আছে। উনি বলেছেন ওই প্যানিক মুহূর্তে উনি অ্যাটাক। ওই মুহূর্তে হয়েছে এবং ওটাই হয়তোবা ১ম বার হয়েছে। এক্ষেত্রে আমরা অনুষ্ঠান শেষ করব ডক্টর খন্দকার তাহের। আমরা আ এই একটি ঘটনার সূত্র ধরে আমরা আজকে প্যানিক অ্যাটাক এবং প্যানিক ডিসঅর্ডার নিয়ে ডিসঅর্ডার। আপনার কাছ থেকে শুনতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ ও শেষ ভাগে যদি আবারও বলেন যে এই যে আম পুলিশের লোকজন হঠাৎ করে বলে দিলেন, নিশ্চয়ই তারা তাদের আপনি যেটা বলেছেন তাদের যে হেলথ এডুকেশন সেটা থেকে তারা ভয় পেয়েছেন। সেই ভীতি থেকে তারা হয়তো ঝুঁকি নিতে চাননি। যে কারণে হয়তো ভেবেছেন যে উদ্ভূত পরিস্থিতিতে কোন দিকে যায় সেজন্য হয়তো তারা তাকে অত্যন্ত ছেড়ে দিয়েছেন। জি, এটা আপনি বলেছেন এবং আপনি আরেকটা যেটা বললেন যে প্যানিক অ্যাটাক হলে ১ম বার প্যানিক অ্যাটাক হতে পারে উনার। সেক্ষেত্রে উনার তো সাথে চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নেই। যেটা আপনি না, বললেন না। উনি বাসায় চলে গিয়েছেন। তো সেরকম একটা প্যানিক অ্যাটাক হতে পারে এবং সেই প্যানিক অ্যাটাকের কারণে আমি যেটা বলতে চাই যে আম আইন মানে শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা যেটা ভেবেছেন যে এটা ভয়ানক কিছু ঘটে যাবে, আসলে সেরকম কিছু না, ঘটার না। কথা না। তো আমি যদি এটাকে সামারাইজ করি এভাবে যে প্যানিক অ্যাটাক থেকে আপনি যেটা বললেন যে জীবনে ১ম কেউ যখন এরকম আ বিরূপ পরিস্থিতির মুখোমুখি হন জীবনে ১ম বারের মতো যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। সেক্ষেত্রে উনি ভয় পেতে পারেন এবং হ্যাঁ, তার থেকে একজন স্বাভাবিক। এবং এ ধরনের একটা প্যানিক অ্যাটাক হতে পারে। তবে সেটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। চিন্তার কারণ আ নেই। যিনি আক্রান্ত হয়েছেন তার জন্য না এবং যারা ভাবছেন যে তার সামনে এরকম তার অফিসে এরকম একজন প্যানিক অ্যাটাক হয়ে গেলে একটা
ভয়ানক কিছু ঘটে যাবে সেরকম কিছুই না। তো ডক্টর খন্দকার তাহের, আমি শেষ করব অনুষ্ঠান। তো আপনার কাছে যেটা শেষ প্রশ্ন, আপনি যদি আপনার মতামত দেন একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে, যে এভাবে কোনো ব্যক্তিকে যদি আইনের আয়তায় নেওয়া হয়, গ্রেফতার করা হয়, তখন যদি সেই ব্যক্তি এই ট্রেন্ড যেটা চালু হলো যে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, এটা বলার পরে তাদেরকে কি এভাবে যদি ছেড়ে দেওয়া হয় বা যেভাবে মানে করা হলো, মানে আপনি কি মনে করেন এই বিষয়টাকে, কিভাবে দেখেন? এটি আমাদের উচিত, প্রিয় দর্শক শ্রোতা, আমি দীর্ঘ পেশাগত জীবনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের কৃষ্টি কালচার এবং সংস্কৃতির প্রেক্ষাপটে যে কথাটা বলছি আমার পর্যবেক্ষণ থেকে। আমরা এখন ইন্টারনেট যুগে বসবাস করছি। আমাদের ফর্মাল এডুকেশন যেভাবে যে গতিতে বাড়ছে, ইনফর্মাল এডুকেশন তার থেকে অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। আমরা ইন্টারনেট থেকে ফেসবুকে অথবা ইউটিউবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন অসুস্থতা সম্পর্কে জ্ঞান লাভ করছি। ফলে আমাদের যে শব্দাবলী বেড়ে যাচ্ছে, অনেক নতুন নতুন শব্দ আমরা শুনছি ও অন্যে বলছে এবং সেটির কি অর্থ সেটা আমরা বুঝতে পারছি না। তো এই ধরনের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে জানতে হবে যে মানসিক অসুস্থতা নির্ণয় করার জন্য প্রশিক্ষণ শিক্ষা প্রয়োজন। এটি একজন চিকিৎসক যিনি এমবিবিএস ডিগ্রি নিয়ে 5 বছর পড়াশোনা করার পর শরীরের যে মৌলিক যে চিকিৎসাটা সেটা করতে যখন সমর্থ হন, সেই সামর্থ্যবান এমবিবিএস চিকিৎসক যখন স্নাতকোত্তর ডিগ্রি নেন, বাংলাদেশের ডিগ্রিগুলোর ভিতরে রয়েছে এমফিল অথবা ডিপ্লোমা অথবা এফসিপিএস। এই উচ্চতর স্নাতকোত্তর প্রশিক্ষণপ্রাপ্ত সাইকিয়াট্রিস্টের মাধ্যমে এই প্যানিক ডিসঅর্ডার ডায়াগনোসিস করা উচিত। কিন্তু সাইকোলজিস্ট অনেক সময় ধারণা ঠিক দিতে পারেন, কিন্তু তিনি চিকিৎসাতে তেমন একটা ভূমিকা রাখতে পারেন না। এর কারণ হচ্ছে যখন চিকিৎসাটা দেওয়া হয় তখন তার শারীরবৃত্তিক কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে ঔষধের ব্যাপারে, এবং অন্য আরেকটা অসুস্থতার সাথে ওই ওষুধটার একটি প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সার্বিক কল্যাণের জন্য সাইকিয়াট্রিস্ট হচ্ছে মানে এটির উপযুক্ত ব্যক্তি। আমরা বলবো পুলিশ বাহিনীর সদস্যদেরকে যে কোনো অসুস্থতার নাম আপনারা যখন শুনবেন কর্মরত অবস্থা, আপনাদের উচিত একটি হেল্পলাইন রাখা। আপনারা হেল্পলাইনে জরুরি বিভাগে কল করবেন এবং সেখানে কর্মরত যিনি সাইকিয়াট্রিস্ট রয়েছেন তার পরামর্শ নেবেন যে আমাদের এইখানে একজন বন্দী যাকে আটক করা হয়েছে প্রশাসনিক কাজে অথবা আইন শৃঙ্খলার কাজে, তিনি বলছেন যে তার প্যানিক অ্যাটাক হচ্ছে। তো তার একটি এক্সপার্ট ওপিনিয়ন ফোনের মাধ্যমে নেওয়াটা বাঞ্ছনীয়। কিন্তু কোনো কিছু না জেনে একজন পেশাদার পুলিশ বাহিনী যে কোনো একটা অসুখের নাম শুনে যার পরিণাম সম্পর্কে যা মানে একটা অমূলক ধারণা করে আপনি সিদ্ধান্ত নেবেন যেটা জাতির স্বার্থে অথবা প্রশাসনিক স্বার্থে একটি বড় ধরনের অনিয়মের ইঙ্গিত দিবে। প্রিয় পুলিশ বাহিনীর সদস্য, এটি আপনাদের পেশাগত উৎকর্ষতার স্বার্থেই আমি বলছি। কোনো অসুস্থতা আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না, আপনি এক্সপার্টের সাথে যোগাযোগ করুন, আলাপ করুন। ততক্ষণ আপনি যেটা করতে পারেন পুলিশ স্টেশনে, সেটি হচ্ছে ব্লাড প্রেশার তা ঠিক আছে কিনা সেটা মাপার ব্যবস্থা করতে পারেন। এটি আমাদের দেশে অনেকেই করতে পারে। আজকাল ব্লাড প্রেশার মাপার মেশিন পাওয়া যায়, আপনি সেটা মাপতে পারেন। সেখানে পালসটা যদি জেনে যান আর রোগীর ব্লাড প্রেশার এবং পালসটা যদি দেখা যায় স্বাভাবিকভাবে আছে, তাহলে তার প্যানিক অ্যাটাক নাই, বুঝতেই পারছেন। এবং একই সাথে অক্সিজেন স্যাচুরেশনও তো মাপা যাচ্ছে একই সাথে। অক্সিজেন মাপা, ভেরি গুড। এবং সেই সাথে আপনি লক্ষ্য করুন যে এই সময়টা কতটুকু। সময়টা যদি 10 মিনিটের ভেতরে যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে আস্তে আস্তে তিনি যদি ভালো হয়ে যান, অর্থাৎ গরম ঘামগুলো দিয়ে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এখন তিনি স্থির হয়েছেন, তাহলে বোঝা যাবে যে এটি একটি প্যানিক অ্যাটাক। আর তিনি যদি সার্বক্ষণিক
1 ঘন্টা ধরে হইচই করেন, তখন বুঝতে হবে এটাকে আমরা বলি মেলিঙ্গারিং, অর্থাৎ তিনি ভান করছেন, তিনি হয়তো অভিনয় করছেন। এই ক্ষেত্রে তার ব্যক্তিত্বের কতগুলো ট্রেট রয়েছে আমাদের বাংলাদেশের মানে কালচারের ভেতরে হিস্ট্রিয়নিক পার্সোনালিটি থাকে, মেয়েদের ভেতরে বেশি থাকে, ছেলেদের ভেতরে আছে কম। তারা বিভিন্ন উদ্ভট পরিস্থিতিতে এমন ধরনের আচরণ করতে থাকে মনে হয় যে সে মরে যাবে, এরকম হাত পা ছুটতে থাকে। এটি একটি সাংস্কৃতিকগত সমস্যা। এটি আমেরিকা, ইউরোপের পপুলেশন এটা পাওয়া যায় না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটি বাংলাদেশের পপুলেশনে পাওয়া যায়, কিন্তু এটিও কোনো প্যানিক অ্যাটাক নয়। এটি হচ্ছে এক ধরনের তার আচরণগত সমস্যা। এটি কোনো রোগের মানে আওতায় এটি ফেলানো যায় না। এটি হচ্ছে এক বিষয়। তো সুতরাং আমরা বলবো যে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলা। সেটাই। আমরা যখন কিছু জানবো না তখন আমরা শিখবো, এবং শিখে আমরা নিজের উপকার করব, আমার প্রিয়জনদের উপকার করব, সেই ক্ষেত্রে জনগণের উপকার করব। আমরা এমন কোনো কাজ করব না যেমন একজন ব্যক্তিকে আইনের আশ্রয়ে নেওয়া দরকার ছিল, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে, সঠিক হেলথ এডুকেশন না থাকার কারণে আমরা প্যানিক অ্যাটাককে প্যানিক ডিসঅর্ডার ভেবে তাকে ছেড়ে দিলাম, যেটি আমাদের জন্য করণীয় মানে শুভ বয়ে আনবে না বলেই আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে শেষ ভাগে আপনি আসল কথাটা বলে দিয়েছেন। মনে হয় যে দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের এই বিষয় থেকে নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন, এবং একই সাথে পুলিশ বাহিনী যারা আছেন তারা যদি আমাদের অনুষ্ঠান দেখেন তারাও নিশ্চয়ই বুঝতে পারবেন যে তাদের ভুলটা কোথায় হয়েছে, এবং ভবিষ্যতে হয়তো এই ধরনের ভুল তারা করবেন না। তো ডক্টর খন্দকার তাহের, আপনাকে অনেক ধন্যবাদ। এরকম একটি সামাজিক বা জনগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।